সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কবিতার ক্লাস পর্ব 6। আমরা জানি কবিতা রচনার জন্য 8টি উপাদান দরকার। গত 5টি ক্লাসে আমরা 4টি উপাদানের কথা জেনেছি। উপাদান 4টি ছিল কবিতার ভাব ভাবনা বিষয় অনুষঙ্গ, কবিতার শব্দ অর্থ বাক্য, কবিতার বক্তব্যের প্রবাহমানতা, কবিতার ছন্দ। আজকে জানব কবিতার 5 নম্বর উপাদান, কবিতার অলঙ্কার। যেহেতু অলঙ্কার কবিতার প্রাণ রক্ষা করে, সেহেতু অলঙ্কার বিস্তৃত আলোচনার দাবি রাখে। আবার এদিকে আমাদের অন্যান্য ক্লাস রয়েছে বিধায় আমি চেষ্টা করব দুটি ক্লাসের মধ্যে পুরো অলঙ্কারকে উপস্থাপন করতে। আমরা আজকের পর্বে জানব অলঙ্কারের ইতিহাস, অলঙ্কারের প্রয়োজন, সম্পর্কে অলঙ্কার, অলঙ্কার ও ছড়ার সাথে কি সম্পর্ক, অলঙ্কার ও কবিতার সাথে কি সম্পর্ক, অলঙ্কার ও গানের সাথে কি সম্পর্ক, অলঙ্কার ও গল্পের সাথে কি সম্পর্ক, অলঙ্কার ও সমার্থক শব্দ এবং সমোচ্চারিত শব্দের সাথে কি সম্পর্ক। আরও একটা বিষয় জানব, বিমূর্ত মূর্ত অলঙ্করণ, অলঙ্কারের সাথে অলঙ্করণের কি সম্পর্ক। এরপরে জানব অলঙ্কারের প্রকরণ। অলঙ্কারের প্রকরণে আমরা দুইটি প্রকরণ জানব, একটি শব্দ অলঙ্কার, একটি অর্থ অলঙ্কার। আজকে আমরা অর্থ অলঙ্কারটা জানব, আগামী ক্লাসে আমরা আজকে আমরা শব্দ অলঙ্কারটা জানবো, আগামী ক্লাসে আমরা অর্থ অলঙ্কারটা জানব। এবার আমাদের ক্লাসের মূল পর্বের মধ্যে ঢুকছি। অলঙ্কার। অলঙ্কার শব্দটি উৎপত্তিগত অর্থ হলো যা দিয়ে ভূষণ করা হয়। অলঙ্কার হলো সজ্জার উপকরণ। অলঙ্কার শুধু জীবনের জন্য নয়, কবিতার জন্য প্রয়োজন। এই অলঙ্কার হতে পারে বাহ্যিক, আবার হতে পারে অন্তর্গত। একজন মানুষ যেমন বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করতে পারে পোশাক, গহনা, ঘড়ি, ব্রেসলেট, চেইন, নেকলেস, নাকের নথ, বিছা, সানগ্লাস, নুপুর, পায়েল, ব্যান্ড, আংটি ইত্যাদি। আবার সেই মানুষটি অন্তর্গত সৌন্দর্য বৃদ্ধি করতে পারে দয়া, মায়া, বিদ্যা, পবিত্রতা এবং চরিত্রের ভালো গুণ দিয়ে। অলঙ্কার কবিতা পড়ালে কবিতাটি শারীরিক সৌন্দর্য এবং অর্থগত গুণ বৃদ্ধি পায়। আমরা যদি কবিতায় অলঙ্কার পড়াই তাহলে সেই কবিতা শারীরিক সৌন্দর্য এবং অর্থগত গুণ দেবে। তাই বলা হয় অলঙ্কার কবিতার শারীরিক সৌন্দর্য এবং অর্থ প্রদানকারী আত্মা। অলঙ্কার ছাড়া কবিতা শুকনো পাতার মতো। কবিতার প্রাণ রক্ষার জন্য অলঙ্কার ব্যবহার করা জরুরি। এই জন্যই 8ম শতাব্দীর অলঙ্কারবিদ আচার্য বামন বলেছেন, অলঙ্কারের গুণেই কাব্য গ্রহণীয় হয়ে থাকে। অলঙ্কারের ইতিহাস। কাব্যের শব্দগত অর্থগত সৌন্দর্য সৃষ্টি সহায়কই কাব্যালঙ্কার। ইতিহাস থেকে জানা যায়, ভারতবর্ষের আদি সংস্কৃত কবি বাল্মীকি কাব্যের রস ও অলঙ্কারের প্রবর্তক। তিনিই তার কবিতা প্রথম অলঙ্কার উপস্থাপন করেন। শিষ্যের সাথে স্নান যাত্রা পথে তিনি দেখতে পান একজোড়া কপোত-কপোতী, তারা মিলনরত ছিল। শিকারী তাদের বধ করার জন্য তীর ছোড়েন, এতে কপোত মারা যায় আর কপোতী তাকে ঘিরে বিলাপ করতে থাকে। এই কষ্টভরা দৃশ্য দেখে কবি বাল্মীকির মুখ থেকে কাব্য বের হয় এবং সেই কাব্যে ছিল অলঙ্কার। তাও সেটা 500 থেকে খ্রিস্টপূর্ব 500 থেকে 100 অব্দের মধ্যে। তিনি বলে ফেললেন, মা নিশা প্রতিষ্ঠাং তমগম শস্যততি সমা যৎ ক্রঞ্চ মিথুনা দে তমধি কাম মোহি তম।
এটা 16-15 নম্বরে আছে। মানে বাংলা করলে এরকম হয়, হে নিশাদ তুমি পাবে না শান্তিকুল, তুমি বধ করেছ প্রেমমগ্ন পক্ষীকুল। এবার আমরা এই অলংকার একটু প্রয়োজন সম্পর্কে জানবো, যে অলংকার আসলে কি দরকার আছে। আমি প্রথমেই বলেছি যে অলংকার কবিতার প্রাণ রক্ষা করে, তো যেহেতু প্রাণ রক্ষা করে সেহেতু অবশ্যই এটা প্রয়োজন রয়েছে। আমরা কবিতায় ছন্দ ব্যবহার করতে নাও পারি, কারণ ছন্দ প্রাণ নয়, কিন্তু কবিতার অলংকার ব্যবহার করা জরুরি। অলংকার ছড়া কবিতা হতে পারে, তবে অলংকার কবিতা অলংকার ছাড়া মৃত। ছড়ায় আমি অলংকার ব্যবহার নাও করতে পারি, কিন্তু কবিতা অলংকার ছাড়া মৃত। অলংকার কাব্যে শোভাবর্ধন করে বলেই একে বলা হয় শোভাকর ধর্ম, মানে কাব্যের শোভাকর ধর্ম বলা হয় অলংকারকে। ঘরের অলংকার শুধু আসবাবপত্র নয়, একজন নারীও। শিশুর অলংকার যেমন মা, তেমনি মায়ের অলংকার কিন্তু শিশু। স্বামীর অলংকার বউ, আর বউয়ের অলংকার স্বামী। তবে প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক বৈধ নয় বলে এরা পরস্পরের অলংকার নয়। কাব্যের অলংকারের খুব প্রয়োজন রয়েছে। কারণ হিসেবে আমরা কয়েকটা পয়েন্ট দেখতে পারি। অলংকার কবিতার শব্দগত অর্থগত নন্দন রক্ষা করে। কবিতা নন্দনপূর্ণ করে মিল, উপমা, উৎপ্রেক্ষা, রূপক ও চিত্রকল্প। কবিতার বক্তব্যকে সুন্দর, স্পষ্ট, বলিষ্ঠ, সবল, রমণীয় ও মধুময় করতে যেমন অলংকার দরকার, তেমনি কবিতাকে ধ্বনিময়, শ্রুতিমধুর, অর্থময়, মনোহর, রসোত্তীর্ণ, হৃদয়ঙ্গম করতেও অলংকার দরকার হয়। অলংকার যে কবিতার মুখ্য বিষয় তা বঙ্কিমচন্দ্র যেমন বলেছেন, তেমনি জীবনসিংহ রায়ও বলেছেন যে সৌন্দর্যই হলো অলংকার, আর অলংকারের জন্য কাব্য গ্রাহ্য হয়ে থাকে। 6ষ্ঠ শতাব্দীর অলংকারবিদ দণ্ডী বলেছেন, অলংকারের সাহায্যে শোভিত শব্দমালাই কাব্য। মিল জিনিসটাকে প্রথম অবস্থায় বেশ ভালো করে রপ্ত করা চাই, তবেই সেটাকে ছেড়ে দিয়েও ভালো কবিতা লেখা সম্ভব। এটা কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন। তিনি আরো বলেছেন যে প্রথমে যদি আপনি মিল ছাড়া কবিতা লিখতে শুরু করেন, তাহলে অনেকেই সন্দেহ করবে যে মিলের সুবিধা করতে পারেন নাই বলেই অবিলের লাইনে এসেছেন। সেটা খুবই অপমানের ব্যাপার। মিলের প্রয়োজন অনুসারে কিন্তু কবিরা অনেক সময় শব্দ কাটছাট করেন। কাটছাট করার কারণ কিন্তু তাহলে মিলের প্রয়োজন আছেই, এই জন্য কাটছাট করেন। একটা নমুনা দেওয়া যেতে পারে। খনা বলে চাষার পো, শরৎ শেষে সরিষারো। এখন পো বলতে পোলা আর র বলতে রোপণ, তাহলে এখানে উনি ছেটে এনেছেন। আরো হতে পারে কলা রুইয়ের নাকে তো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। ভাতের সাথে পাত মিলাইছে। পাত মানে কিন্তু অন্য অর্থ আমরা পাই, কিন্তু একটা পাতা, কলার পাতা কাটলে সেটা ওই কলা গাছের জন্য একটা মরণ সম হয়। এরকম আমি আরো কিছু নমুনা আমি আনতে পারি। যেমন বন জঙ্গল পেরিয়ে যেতেই সন্ধ্যা হলো অতীত, বনের পাশে গায়ে গিয়ে রাত্রে হলো অতীত। এখন অতিথিকে এখানে আমাদের উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বলেছেন অতীত। এভাবে আরো আছে, কোথা বাবা আজগর, শোকে বুক ঝাঁঝরা, পানি দেখে হোসেনের ফেটে যায় পাঁজরা। পাঁজরা মানে কি? পাঁজর। কাজী নজরুল ইসলাম ব্যবহার করলেন। এরকম আমরা আরও পেতে পারি। আমাদের বর্তমানে একজন কবি রয়েছেন, দারুণ কবিতা লেখেন, ফারুক নওয়াজ। তিনি লিখলেন, লোকটার বুকে বাজে ভীষণ আওয়াজ, একালের কবি তিনি ফারুক নওয়াজ। উনি কিন্তু নওয়াজ না, নওয়াজ। কিন্তু এই যে আওয়াজের সাথে প্যাঁ প্যাঁ প্যাঁ, পিপির পিপির কত রকম আওয়াজ, হঠাৎ আমি চমকে উঠি জনাব ফারুক নওয়াজ। এখানে নওয়াজ না লিখে নওয়াজ লিখেছেন। আবার আমরা এই মিলের কিছু সম্পাদক, এই মিল মানে এরকম কিছু প্রয়োজনের ক্ষেত্রে দেখা গেছে তারা সম্পাদনা করেছেন, কিন্তু এই দুর্বল সম্পাদনা করার কারণে দুর্বল করে ফেলেছেন এই মিলটাকে বা এই অলংকারটা। যেমন ধরেন রবীন্দ্রনাথের একটা কবিতা রয়েছে, কবিতা হলো, ধুলোর অভাবে না পেল পদ ধুলা, কেন বা তবে পুষনু এত গুলো। এটা আমরা এই গুলো আসলে হবে গুলা, ধুলার সাথে গুলা। কিন্তু গরমিলটা করেছেন শিশু কিশোর কবিতার হাজার বছর কামরুন্নাহার শিমু ও কাজী ইমদাদ
সম্পাদকের দ্বিতীয় সংস্করণে। আবার কলকাতা থেকে 1931 সালে রবীন্দ্রনাথের ভূমিকায় যে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আমরা গুলাই পাচ্ছি। আবার কিন্তু আমরা আবার দেখতে পাই, যেমন কবি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা। এখানে পাঞ্জার ঝঞ্ঝা তো মিল নেই, কবি কিন্তু এখানে পঞ্জা লিখেছেন, কিন্তু গলমিলটা হয়েছে নবারুণ সচিত্র কিশোর মাসিক পত্রিকা রয়েছে, সেখানে সম্পাদক এখানে এই ভুলটা করেছেন। আর একটা নমুনা দিতে পারি, সেটা বড় একটা প্রতিষ্ঠান করেছে, বন্ধু তোমরা দিলে না কো দাম, রাজ সরকার রেখেছে মান, কোথায় দাম আর কোথায় মান। এই কাজী নজরুল ইসলামের এই কবিতা মানের স্থান হবে নাম, গরমিলটা করেছেন মাওলা ব্রাদার ওই নজরুলের সঞ্চিতা সংস্করণে। তো এভাবে আমরা দেখতে পারি যে মিলের আসলেই খুব প্রয়োজন রয়েছে, মিলটা খুব গুরুত্বপূর্ণ, মিল মানে শব্দালঙ্কার। এবার আমরা এই সম্পর্কে অলঙ্কার, মানে অলঙ্কার কার কার সাথে সম্পর্ক রাখে আমরা জানি যে ছড়ার সাথে রাখে, তবে ছড়ার সাথে অর্থের বা অর্থ বলতে অর্থালঙ্কার 2 নম্বর অলঙ্কার মিল কম থাকতে পারে, আবার বেশিও থাকতে পারে, তবে শব্দালঙ্কার মিলটার সাথে ছড়ার মিলটা সবচেয়ে বেশি যায়। যেমন ধরেন একটা আমরা ছড়া 2-3 লাইন পড়তে পারি, আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, রোদে জলে টিকে রং পাকা কই তাহারে, ফলারটি পাকা হয় লুচি দই আহারে। এরকম আমরা এই মিল বা এই অলঙ্কারটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কবি চমৎকারভাবে ব্যবহার করেছেন, মানে সুকুমার রায় পাকাপাকি কবিতায়। এবার আসে অলঙ্কার ও কবিতায়। আমি আগেই বলেছি যে কবিতার প্রাণ কিন্তু অলঙ্কার, সেটা কিন্তু শব্দালঙ্কার থেকে অর্থালঙ্কারটা প্রাণটা বেশি রক্ষা করে। আমরা কাজী নজরুল ইসলাম একটা কবিতা, অনেক বড় কবিতা, কিন্তু ছোট্ট একটু আমরা 2-4 লাইন পড়ে নমুনা দিতে পারি। মানুষের চেয়ে বড় কিছু নাই, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রে ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, খুদার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুন পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। এই কবিতায়, এই মানুষ কবিতায় আপনি প্রথম থেকে একটা লাস্ট পর্যন্ত আপনি পড়বেন, দেখবেন যে কবিতার অলঙ্কারটা কত জরুরি। এখানে কিন্তু যেমন মিল অলঙ্কার রয়েছে, মিল অলঙ্কারের মধ্যে যে আরও যে গুরুত্বপূর্ণ যমক অলঙ্কার আছে, শ্লেষ অলঙ্কার রয়েছে এবং অর্থ অলঙ্কার রয়েছে। এই মানুষ কোন মানুষ, যে মানুষের কথা নজরুল বলেছেন, সেটা কোন মানুষ, কোন রূপে বারবার এখানে তাকে উপস্থাপন করা হচ্ছে, এই মানুষের রূপটা এক এক রকম এক এক জায়গায় উনি ব্যবহার করছেন। তাহলে এখানে আসলে কবিতার প্রাণ পেয়ে যাচ্ছে। এরপরে আমরা কবিতা ও গান, আমরা জানি যে অলঙ্কার ও গান, আমরা জানি কবিতা যেমন অলঙ্কার ব্যবহৃত হয়, সেরকম গানেও ব্যবহৃত হয়। গানও প্রাণবন্ত হয়ে ওঠে অলঙ্কারের কারণে। শব্দালঙ্কার ও অর্থালঙ্কার দুটোই গানের প্রাণ রক্ষা করে। গানের জন্য কিন্তু আরও অতিরিক্ত 3টা জিনিস আরও লাগে, সুর, বাদ্যযন্ত্র এবং কণ্ঠশিল্পী। তো প্রাণ কিন্তু ওখান থেকে পেয়ে আরও 3 তার পাশে এসে, মানে গানের পাশে এসে দাঁড়িয়ে এটাকে আরও প্রাণবন্ত করে তোলে। আমরা 2-3টা লাইন পড়তে পারি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। এখানে দেখবেন যে শব্দগুলি যখন ব্যবহার করা হয়েছে, তখন এটার সাথে সুরকার, গীতিকার, তারপরে কণ্ঠশিল্পী, বাদ্যযন্ত্র, সুর সবগুলো একত্র হয়ে একটা প্রাণ রক্ষা করার চেষ্টা করেছে। এরপরে আমরা বলতে পারি কবিতার সাথে, অলঙ্কারের সাথে গল্পে কি অলঙ্কার ব্যবহার করা হয়? এটি কি আসলে আমাদের ধারণার বাইরে ছিল না ব্যবহার করা হয়? আমরা জানি, আসলেই জানি, কারণ যে নমুনাগুলো এখানে দেয়া হয়েছে তা কিন্তু বঙ্কিমচন্দ্র থেকে, রবীন্দ্রনাথ থেকে, নজরুল থেকে, তারাও তাদের গল্পে অলঙ্কার ব্যবহার করেছেন। সেটা হতে পারে প্রথম যেটা শব্দালঙ্কার বা মিল অলঙ্কার এবং অর্থালঙ্কার দুটি ব্যবহার করেছে। আমরা একটা নমুনা দেখতে পারি, সেটা হলো একটা গল্পের একটা নমুনা দিতে পারি। এক যে ছিল রাজা, রাজা খেত খালি খাজা, খাজা খেতে খেতে একেবারে ভাজা ভাজা। কারা? যারা খাজা বানায় তারা।
আর রাজা হয় খালি তাজা আর তাজা। খাজা খেতে খেতে একবার রাজার খাজানি অসুখ হলো। খাজানি মানে খাজার সাথে খাজার অসুখ যেটা। রাজকবিরাজ খুব সাহস করে পথ্য দিলেন, যাও খেতে হবে, খাজা খেলে খাজানি রোগ কোনো দিন ভালো হবে না। একথা শুনে রাজা কবিরাজকে কঠিন শাস্তি দিলেন যারা খাজা বানায় তাদের। তো এভাবে কবি এখানে চমৎকার মিল দিয়ে, আমরা কিন্তু এর আগেও কিন্তু উপন্যাস বা ফিল্ম পেয়েছি এরকম, যে এই মিল দিয়ে দিয়ে। তো এটা লিখেছেন এক যে ছিল রাজা আলম তালুকদার, তার নাই দেশের রূপকথা গল্পে। চমৎকার গল্পটা আপনারা পড়ে নিতে পারেন। এরপরে আমরা আসতে পারি যে আরেকটা নমুনে আসতে পারি, সেটা পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পড়ে পাওয়া গল্প। সেখানে আমরা দেখতে পাচ্ছি বোকার মতো যে চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে? বোকার মতো চাপাতলির তলায় কি যাওয়া ঠিক হবে? বিধু আমাদের সকল সংশয় দূর করে দিল। এখানে প্রথম আমরা যে বাক্যটা পাচ্ছি বোকার মতো, এই মতো হলো মতো অলঙ্কার। মতো অলঙ্কার আবার কোনটা? উপমা, তবে এটা অর্থ অলঙ্কারের মধ্যে যাচ্ছে। আর চাপাতির তলায়, দেখেন চাপাতির তলায়, চা পা ত ল, এখানে তয়ের এবং লয়ের প্রাসটা আমরা পাচ্ছি। এরকমই আমরা ভিতরে বাক্যে আমরা ঠিক ওই রকমই গল্পের মধ্যে পাচ্ছি। তাহলে এরকম আরো কতগুলো তো আমরা বলতে পারি, যেমন রবীন্দ্রনাথের ছুটি গল্পের মধ্যে ঠিক এরকম অলঙ্কার, প্রচুর অলঙ্কার রয়েছে। আরও রয়েছে রবীন্দ্রনাথের বলাই গল্পের মধ্যে। তো এইসব গল্প যখন আমরা পড়ি, একটু যদি মাথায় নিয়ে পড়ি যে আসলেও আমরা যখন গল্প লিখব তখন আমরা অলঙ্কার চমৎকারভাবে ব্যবহার করতে পারি, যেহেতু ছোটদের হতে পারে, কারণ এটা বলিষ্ঠ করে, এটা শক্তি, একটা গল্পের শক্তিও এর মধ্যে কিন্তু থাকতে পারে। এবার অলঙ্কার ও সমার্থক শব্দ বা অলঙ্কার ও সমচ্চারিত শব্দ, তো আমরা এটা দিয়ে কি করতে পারি? এটার মধ্যে অলঙ্কারের মধ্যে কি এটা সমার্থক শব্দ বা এটার সমচ্চারিত শব্দ কি লাগে অলঙ্কারে? হ্যাঁ লাগে। মিল এবং অর্থের জন্য এই সমার্থক শব্দ এবং সমচ্চারিত শব্দ লাগে। আরও এটা কি করে? কাব্য ভাষাকে সমৃদ্ধ করতে, বক্তব্য আকর্ষণীয় করতে, সুন্দর বলিষ্ঠ প্রাঞ্জল ও সমৃদ্ধ করতে কিন্তু লাগে। বাক্যের শাব্দিক সৌন্দর্য এবং গুণ বৈচিত্র্য রক্ষা করতেও কিন্তু এটা ব্যবহার করা হয়। আমি দুঃখিত এতক্ষণ আমার কানে মাইক ছিল না। আমি এতটুকুই উত্তেজনায় ছিলাম আপনাদের সাথে। আমি ক্লাসে এতটাই নিমগ্ন ছিলাম যে আমি আমার সাউন্ডটাও ব্যবহার করতে ভুলে গেছি, আমার মাথায় সাউন্ডটা নিতে ভুলে গেছি আমি 16 মিনিট ক্লাস নিয়েছি। আপনারা কতটুকু শুনতে পেরেছেন আমি আসলে বুঝতে পারিনি। কন্টিনিউ করছি আমার ক্লাসটা। এবার আমরা বিমূর্ত মূর্ত অলঙ্কারে যাব। বিমূর্ত এবং মূর্ত আপনারা সবাই জানেন যে অন্যভাবে আমরা অলঙ্কারকে তিনটি ভাগে ভাগ করতে পারি। আমরা শব্দগত অলঙ্কার, অর্থগত অলঙ্কার এবং দৃশ্যগত অলঙ্কার। অলঙ্কার যে দৃশ্যগত হয়, অলঙ্কার যে দেখা যায়, এটা কিন্তু আমার কোনো কবির হাতে থাকে না, এটা কিন্তু শিল্পীর হাতে থাকে। যদি ছোটদের কবিতা হয় তাহলে এই একই সৃষ্টির রূপগত এবং দৃশ্যগত সৌন্দর্য হলো এই অলঙ্করণ। সেকলে বলেছেন, চিত্রকর রং দিয়ে যা করেন, কবিরা শব্দ দিয়ে তাই করেন। অলঙ্কার ছোটদের কবিতার প্রাণ সঞ্চার করে। প্রথমবার শব্দশিল্পী মানে কবি শব্দালঙ্কার ও অর্থালঙ্কার দিয়ে ছড়াকে অলঙ্কৃত করেন, আরেকবার দৃশ্যালঙ্কার করেন বা দৃশ্যে আনেন চিত্রশিল্পী। কবির উপস্থাপনায় অন্তর্গত ধারণা আর শিল্পীর উপস্থাপন দৃশ্যগত ধারণা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোটদের কবিতা প্রাণবন্ত এবং আরো জীবন্ত হয় দুজনের মাধ্যমে। কবি এটা অন্তর্গত ধারণা দেন শব্দ দিয়ে, আর শিল্পী সেটাকে এই দৃশ্যগত ধারণা দেন চিত্র দিয়ে। কবিতার অর্থগত দৈহিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে অলঙ্করণের দরকার আছে। তাহলে এখানে আমরা একটু বিমূর্ত এবং মূর্ত আলোচনায় আমরা
একটা একটা নমুনা দিতে পারি। যেমন ধরেন তুলি শিল্পীর বেবুজটি ছড়ার অর্থ নিষ্প্রাণ নিষ্প্রভ করতে পারে, কিন্তু বেবুজ মানে উনি না বুঝে থাকলে। যেমন ধরেন 2008 সালে আমার প্রথম ছোটদের কবিতা গ্রন্থ ঘুম জাগানো পাখি প্রকাশিত হয়। প্রচ্ছদ অলঙ্করণের জন্য চারুকলার এক শিল্পীকে দেওয়া হলো, তিনি আমার কবিতাটি পড়লেন, পড়ে প্রচ্ছদ করলেন, ভিতরের ছবি আঁকলেন, অলঙ্করণ করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা তো বুঝতে কষ্ট হচ্ছে প্রচ্ছদটা, তো তিনি বললেন অ্যাবস্ট্রাক্ট এঁকেছি। আমি বললাম যে এটা কি ভাবনাহীন হয়ে গেল আমার জন্য, কারণ আমি শিশুদের জন্য বইটা লিখেছি, তো অ্যাবস্ট্রাক্ট কি শিশুদের হবে কিনা, আমি প্রচ্ছদটি গ্রহণ করলাম না। আবার তিনি অলঙ্কারে কি করেছেন একটু খেয়াল করি আমরা। অলঙ্কারে আমার কাব্যটা ছিল এরকম: ঘুড্ডি ওরা উদাম মাঠে চাঁদের হাটে এখন খোকার একলা কাটে। তাহলে ঘুড্ডি ওরা উদাম মাঠে চাঁদের হাটে এখন খোকার একলা কাটে। শিল্পী এঁকেছেন সন্ধ্যাকালের আকাশ, অনেকগুলো ঘুড়ি উঠছে, চাঁদের হাট বসেছে। আসলে কি তাই? না, চাঁদের হাট আসলেই চাঁদের হাট না, এটা খুশির জোয়ার। এখানে ঘুড্ডি ওরা উদাম মাঠ, এখন শিশু এই উদাম মাঠে সে ঘুড্ডি ওড়াতো, এই যে একটা চাঁদের হাট বসতো, এই ঘুড্ডি ওরা উদাম মাঠে চাঁদের হাট বসতো, মানে খুবই জোয়ার হতো, কিন্তু তার দিদিটা নাই, তার বোনটা নাই, সে এখন একলা হাঁটে। তো বোঝেন তাহলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা নাই এখানে। কবিতা দেখা যায় চোখের সামনে হেঁটে বেড়ায় শিল্পীর কারণে, তাহলে আমি কবিতাটা দেখতে চাচ্ছিলাম যে শিল্পীর কারণে যে আমার কবিতা হেঁটে বেড়াচ্ছে। কবি শিশুর কল্পনাকে, শিশুর ভাবনাকে কবিতায় কথায় বিমূর্ত রূপ দেন, আর চিত্রশিল্পী সেই কথাকে মূর্ত করেন। যেসব দৃশ্য কল্পনায় ভেসে ওঠে সেগুলো চোখের সামনে খেলা করে শিল্পীর কারণে। চিত্র তুলে আনা খুব সহজ, কিন্তু চিত্রকল্প তুলে আনা খুবই কষ্টকর। ভাবনার উপস্থাপন যদি হয় অনুষঙ্গ, তাহলে অলঙ্করণ সহজ হয়। কিন্তু একটু খেয়াল করি আমরা, ভাবনার উপস্থাপন যদি বস্তু অনুষঙ্গে হয় তাহলে সহজ হয় অলঙ্করণ, কিন্তু ভাবনার উপস্থাপন যদি বিষয় অনুষঙ্গের হয় তাহলে কিন্তু অলঙ্করণটা কঠিন হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। উদাহরণ দিতে পারি আমরা, রবীন্দ্রনাথে যখন আমরা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখে মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে উঁচু তার ঢালু তার পাড়ি। কবির এই ভাবকে সহজে কিন্তু আমরা তুলে আনতে পারি চিত্রের মাধ্যমে। কিন্তু যদি কবি বলেন তেলের শিশি ভাঙলো বলে খুকুর উপর রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা শিল্পী কিভাবে দৃশ্যগত করবেন তা কিন্তু ভাববার বিষয়। যদিও কোনো কোনো শিল্পী হাড়ি ভাঙা, কিছু ভাগ করা দেখিয়েছেন, আসলে কি ওটা দিয়ে কি ওর ভাবটা প্রকাশ করা যায়? খুব কঠিন হয়ে পড়ে। আমরা এবার কয়েকজন কবি এবং শিল্পীর কয়েকটা মন্তব্য আমরা জানবো, যে মন্তব্যগুলো দিয়ে আসলেই তারা বোঝাতে চেষ্টা করেছেন যে তুলি শিল্পী আর শব্দশিল্পী, তুলি শিল্প আর শব্দ শিল্প দুটোর সাথে কি সমন্বয় করেছেন, তাদের সাথে কি সমন্বয় আছে, মানে সাদৃশ্য বা বৈসাদৃশ্য। একজন শিল্পী ছড়া অপ্রকাশিত ভাবকে রঙের রেখায় পূর্ণতা দান করেন, হাশেম খান বলেছেন এটা। আবার মোস্তফা মনোয়ার কি বলেছেন, যে একটি ছড়া অনেক আকর্ষণীয় আর বক্তব্যময় করতে অলঙ্করণের বিকল্প নাই। এরকমই বেলাল চৌধুরী, আসাদ চৌধুরী, অসীম সাহা, লুৎফর রহমান লিটন, ফারুক হোসেন, তারা কিন্তু চমৎকারভাবে যে ভাবটাকে প্রকাশ করার জন্য, মানে শিশুতোষ ছড়া কবিতার ভাবটাকে প্রকাশ করার জন্য অলঙ্কারকে গুরুত্ব দিয়েছেন, এবং তাদের গুরুত্ব খুবই গুরুত্ব পেয়েছে এই অলঙ্কারের জন্য। অলঙ্কারের প্রকার আমরা এবার জানব। আমরা কিন্তু আগেই বলেছি যে ব্যবহারগত দিক দিয়ে অলঙ্কার দুই প্রকার, একটা শব্দ অলঙ্কার, একটা অর্থ অলঙ্কার। আজকে আমরা এই শব্দ অলঙ্কার সম্পর্কে জানব। খেয়াল করি, শব্দ অলঙ্কার হলো মিল অলঙ্কার। এটা কিন্তু সাউন্ড তথা ধ্বনি বা শব্দ রূপের কাজ করে, কিন্তু বা রূপ হিসেবে কাজ করে। সাউন্ড কিন্তু
শব্দ অলংকার কিন্তু সাউন্ড, এটা কানে চোখেও কিন্তু দেখা যায়, যেহেতু বর্ণ, ধ্বনি, বর্ণ এবং শব্দকে ঘিরে এটার গড়ে ওঠা বা এটার ব্যবহার, সেহেতু কিন্তু এটা কিন্তু শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। আমরা এটার কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, যে এটার মিল যদি হয় তাহলে ধ্বনি, বর্ণ, শব্দকে এটা অলঙ্কৃত করে। যদি যমক হয় তাহলে শ্লেষ, যমক, শ্লেষ, বক্রোক্তি বা পুনরুক্ত বদাভাস পদকে অলঙ্কার করে। আর যদি সর্বযমক হয় তাহলে বাক্যকে অলঙ্কার করে। আমরা দেখতে পারি যে তিনটি এটা কাজ করছে। মিল ধ্বনি, বর্ণ, শব্দকে নিচ্ছে, আর যমক শব্দ, বক্রোক্তি আর পুনরুক্ত বদাভাস পদকে নিচ্ছে, আর সর্বযমক বাক্যকে। আমরা পরে এগুলো উদাহরণ সাথে দেখব আমরা। এবং এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে শব্দ মিলকে ঘিরে হবে, ধ্বনি, বর্ণ, পদকে ঘিরে হবে, তারপরে প্রতি মানে চরণ বা লাইনের শুধু শেষে না, কিন্তু বর্ণে বর্ণে থাকতে পারে, শব্দে শব্দে থাকতে পারে, অক্ষরে অক্ষরে থাকতে পারে, এটা পুনঃ ভাবে এটার প্রাস বা আসতে পারে। সেটা হতে পারে প্রথমে, সেটা হতে পারে প্রথমে বা শেষে, সেটা হতে পারে মাঝে মাঝে, সেটা হতে পারে মাঝে ও শেষে। আমরা সাধারণত এই শেষেই দিয়ে থাকি, কিন্তু আপনারা বিস্মিত হবেন যে 22 প্রকার মিল আমাদের যারা অমর হয়েছেন, যেসব কবি বা যারা আমাদের মধ্যে কবিতা দিয়ে বা এইসব মিল জাতীয় কবিতা দিয়ে আমাদের আপ্লুত করেছেন, আমাদের হৃদয়ে ভরেছেন, তারা কিন্তু এই 22 প্রকার মিল কি চমৎকারভাবে ঘুরে ঘুরে ব্যবহার করেছেন। আমরা আজকে সেটা কিছু কিছু ব্যবহার জানবো, এবং আমরাও দুই একটা কবিতা এই মিল দিয়ে ব্যবহার করার চেষ্টা করব। আমি অল্প অল্প পড়ছি, আমি উদাহরণে যাব। এই জন্য আপনারা জানেন যে আমার একটা এই ছড়া কবিতার অলংকার একটা বই আছে। তো এই ছড়া কবিতার অলংকার এই বই এবার দ্বিতীয় মানে সংস্করণে যাবে, কিন্তু এটার নামটা আমি পরিবর্তন করে দেব। এটার নাম হবে অলংকার ব্যবহারের কলা কৌশল। এই অলংকার ব্যবহারের কলা কৌশলটা আমি আরো আপনাদের সাথে কথা বলে, আপনাদের সাথে আপনাদের কবিতা, আপনাদের এই আরো অলংকারপূর্ণ কবিতা পড়ে আমি যা অর্জন করেছি সেটার সাথে এটা একটু বড় হচ্ছে, এবং এটা আবার নতুন করে বেরোচ্ছে। এটা আপনারা এই বইটা আপনারা পেলে হাতে নিলে দেখবেন যে আমি যা বলছি তার অধিকাংশ এর মধ্যে রয়েছে, এবং আরো অধিকাংশ বলতে এটা আরো বেশি রয়েছে। এগুলো আপনারা খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারবেন। অনেক কবি আছেন যারা মিল সম্পর্কে বলেছেন, যেমন কবি গেটে বলেছেন, কবিতা প্রথমত কবিতা হয়ে ওঠে ছন্দ মিলকে ঘিরে। অন্নদাশঙ্কর রায় বলেছেন যে মিল 2 সিলেবেলে হবেই, 3 সিলেবেল হলে আরো ভালো হয়, আর শেষে কোনো যুক্তাক্ষর থাকবে না, ক্রিয়ার সঙ্গে ক্রিয়ার মিল ফাঁকিবাজি তিনি বলেছেন। আল মাহমুদ বলেছেন যে মিল দিয়ে কবিতা লিখতে গেলে সবল মিল দিয়ে লেখা উচিত। ছন্দ ও মিল কবির বাক্য ও উপমাকে দীর্ঘস্থায়ী মহিমা দিতে পারে। আব্দুল মান্নান সৈয়দ বলেছেন যে কবিতা মুখস্থ থাকে, গদ্য থাকে না, তার কারণ ছন্দের মতো মিলও। এমন অনেক পংক্তি আছে যা আমরা ভুলতে পারি না কিছুতেই, তা ছন্দ মিলের কারণেই। এবার আমরা এই মিল বা শব্দ অলংকার কত প্রকার বলেছিলাম যে 22 প্রকার, সেই 22 প্রকার আমরা একটু একটু করে নমুনায় যাব, আমরা দেখব। ধ্বনি মিল আছে, শব্দ মিল আছে, এই পদ মিল আছে, লেটা মিল আছে, আদ্য মিল আছে, আদ্য মধ্য মিল আছে, আদ্য অন্ত মিল আছে, মধ্য মিল আছে, বৃত্ত মিল আছে, ছেকা মিল আছে, শ্রুত্ব মিল আছে, বহু স্বরবর্ণজাত মিল আছে, বহু ব্যঞ্জন বর্ণজাত মিল আছে, গুচ্ছ মিল আছে, অন্ত মিল আছে, ব্যতিক্রম অন্ত মিল আছে, মিশ্র মিল আছে, যমক মিল আছে, শ্লেষ মিল আছে, অভঙ্গ শ্লেষ আছে, সভঙ্গ শ্লেষ আছে, বক্রোক্তি মিল আছে, শ্লেষ বক্রোক্তি আছে, কাকো বক্তোক্তি আছে, আর পুনরুক্ত বদাভাস মিল রয়েছে। তার মানে আমরা এই মিলের নামগুলো জানলাম। আমাদের বর্তমানে আমি ফেসবুকে যেসব কবিতা পড়ে থাকি শুধু অন্ত মিলটাই দিয়ে লেখেন। আপনারা এই যদি কবিতা আরো নাচাতে চান, যদি শব্দগুলো আরো নাচাতে চান, তাহলে
প্রতিটা মিল ব্যবহার করেন, দেখবেন যে শব্দগুলো আপনার কাছে কেমন কেমন করে নাচে। আমরা প্রথমে ধ্বনি বা শব্দ বা পদ বা লেটা মিল সম্পর্কে একটু ধারণা নেব এবং এটাও আমরা নমুনা দেখব যে একই শব্দ বা পদ দুই বা অধিকবার ব্যবহৃত হয়ে অর্থের যে ভ্যারিয়েশন দিচ্ছে, সৌন্দর্য সৃষ্টি করছে, নন্দন দিচ্ছে, হ্যাঁ, এটা আমরা এই ধ্বনি মিল বলতে পারি। লোকছড়া থেকে একটা উদাহরণ দিতে পারি, কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। এবার এখানে দেখেন তো যে ধ্বনিগুলো কেমন করে এসছে বা বর্ণগুলো কেমন করে এসছে। কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। এই কলয়ের যে বারবার যে প্রাস, আমি বারবার বলছি প্রাস বলছি, আমি অনুপ্রাস বলছি না, অনুমানের পশ্চাৎ, অনুপ্রাস বলতে শেষের মিল বোঝায় যেন। আর আমরা মিলটাকে খুব সহজভাবে নিয়েছি বিধায় আমি কিন্তু এই অনুপ্রাসটা বাদ দিয়ে আমি বারবার মিলের কথা বলছি। পুরো আমার বই জুড়েই খালি মিলের কথা বলা হয়েছে, কারণ মিলটা এখন আমাদের কাছে সবার কাছে একটু সহজ। আরেকটা উদাহরণ দিতে পারি, তুল তুল টুক 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 তুল তুল, তার তুল তালমুখ, তার তুল কোন ফুল, সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন। আরেকটা আমরা উদাহরণ দিতে পারি, গুড় গুড়, গুম গুম, লাফে লাফে তাল, তারা তারা রা 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 লা 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 লাল, ঈশ্বরচন্দ্র গুপ্ত এটা বলেছেন। আবার সুকুমারের থেকে একটা উদাহরণ দিতে পারি, ঠাস ঠাস দ্রুমদ্রাম শোনার লাগে খটকা, তাই বল আমি ভাবি পটকা, সাই সাই পন পন ভন, ভয়ে কান বন্ধ, ওই বুঝি ডুবে গেল গপ 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 পাস। এখানে আপনারা দেখেন যে কবি যে ব্যবহারগুলো করেছেন সেগুলো কেমন। আরো আমরা গুরু গুরু মেঘ, গুমুরি গুমুরি, গরজে গগনে গগনে, এখানে কিন্তু এই ধনোক্তি কিন্তু এটা আমরা পাচ্ছি। এবার আদ্য মিল দেখি আমরা, যে আদ্যে আদ্যে মিল হতে পারে। যেমন আদ্যে মানে প্রতিটি চরণের প্রথমে যে মিল, কান্ডারিয়ে তরি পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান লা শরিক আল্লাহ, এখানে কান্ডারি কান্ডারি আর দাড়ি। আমরা এবার আদ্য মধ্য মিল আমরা দেখতে পারি, আদ্যে এবং প্রথমে এবং মাঝে মিল দেখতে পারি। চাকমা মেয়ে রাকমা ফুল, গজে না কেশে, জুন গিয়েছে ঘুম গিয়েছে, ডুবলো হাড়ি কুড়ি। এখানে কিন্তু আল মাহমুদ কিন্তু চাকমা মেয়ে রাকমা ফুল, জুন গিয়েছে ঘুম, এখানে জুন ঘুম চাকমা। এরপরে আমরা আদ্য অন্ত, তার মানে আদ্য মানে প্রথমে এবং শেষে আমরা এটা দিতে পারি। গুড়া মাছে পাতা, গুড়া মাছ, ইলিশ মাছে মুড়া, এখানে কিন্তু লোকছড়া থেকে আমরা পেতে পারি গুড়া আর মুড়া। পুরা দেখেন প্রথমে আছে গুড়া মাছে আর শেষে আছে মুড়া। অনেক উদাহরণ এখানে দেওয়া হয়েছে, আমি একটা একটা করে বলছি কারণ এই বইতে প্রচুর উদাহরণ দেওয়া হয়েছে। এবার মধ্য মিল আমরা দেখতে পারি, মধ্য মানে কি দুটাই কিন্তু মধ্যে থাকবে, প্রথমেও থাকবে না শেষেও থাকবে না, শেষে মিল থাকতে পারে কিন্তু ওই মিলটা ভিন্ন রকমের। এখানে আমরা পেতে পারি, শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছে উপেন এ জমি লইব কিনে। এখানে দুই এবং ভুঁই মধ্যে মধ্যে, আর বলিলেন লেন এবং পেন, উপেন এখানে আছে কিন্তু আমরা কিন্তু পর্ব করে এখানে পাচ্ছি। তাহলে এখানেও আমরা পাচ্ছি 72 লাইন আছে এই কবিতায়, 72 লাইনই রবীন্দ্রনাথ মাঝে মাঝে মিলটা দিয়েছেন। এরপরে আমরা আরেকটা মাঝে পড়তে পারি এরকম, হাই কি দশা, পড়তে বসা, অঙ্ক কষা, কলম ঘষা, 10টা হলে হট্ট গলে, দৌড়ে চলে বই বগলে, মুক্তি হাড়ি তাড়াতাড়ি দিচ্ছে পাড়ি যে যার বাড়ি, ঘুমের ঝোঁকে ঝাপটা চোখে, ক্ষীণ আলোকে অঙ্ক টোকে, সর্বনেশে গ্রীষ্ম এসে বর্ষা শেষে রুদ্র বেশে, আপন ঝোঁকে বিষম রোকে, আগুন ফোকে ধরার চোখে। এখানে আপনি খেয়াল করতে পেরেছেন, যদিও এরকম এই সুরান্তর এই ব্যবহারটা আমরা ইকবালের কবিতায় কিন্তু এই ব্যবহারটা প্রচুর পাচ্ছি। তাহলে এটা কি আপনার কাছে পড়তে কেমন মনে হয়? খুব খারাপ? একটু পরিশ্রমী, খুব কষ্টের এটা কিন্তু। হাই কি দশা, পড়তে বসা, অঙ্ক কষা, কলম ঘষা, কিন্তু এখানে কিন্তু কুতে কুতে মিল দেন নাই। এখানে কিন্তু মানে প্রতিটা দেখেন হাই কি দশা, প্রতিটা পর্ব কিন্তু এক একটা অর্থবোধক বা খণ্ড বাক্য হয়েছে কিন্তু। হাই কি দশা, পড়তে বসা, অঙ্ক কষা, কলম ঘষা, এক একটা কিন্তু কলম ঘষছে, অঙ্ক কষতেছে, পড়তে বসছে। হাই কি দশা, জীবনে কি দশা হয়ে গেল, 10টা হলে হট্টগোলে দৌড়ে চলে বই বগলে। দেখেন প্রতিটা পর্ব কিন্তু অর্থবোধক, খালি মিল দিলেই হলো না, কিন্তু মিলের সাথে অর্থের একটা সামঞ্জস্য, বাক্যের একটা মানে পর্বের একটা সামঞ্জস্যতা। বা আমরা কিন্তু এর আগে প্রথমে কিন্তু আমরা জেনেছিলাম যে আমরা পর্বে পর্বে যে প্রবাহমানতা দিচ্ছি, বাক্যে বাক্যে যে প্রবাহমানতা দিচ্ছি সে কিন্তু এখানে সেটাও কিন্তু এখানে রয়েছে। এবার আমরা বৃত্ত মিল, যে বৃত্ত মিল মানে কি ঘুরে ঘুরে, যে একই চরণে যে মিল ঘুরে ঘুরে আসে সেটা বৃত্ত।
আমরা যেমন ছন্দ ব্যবহার করি, মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত আমরা যে ব্যবহার করি, ঘুরে ঘুরে আসে, ঠিক সেই রকমই উদাহরণটা এরকম হতে পারে, কার কথা কবে কার কানে দিলে আজ পৌঁছে। রবীন্দ্রনাথ বলছে কার কথা কবে কার কানে দিলে, কিন্তু কার কথা কবে কার কানে। তো এখানে দেখেন কতগুলো কার এসছে। আবার একটা পড়তে পারি, মশগুল বুলবুল বনফুল গন্ধে বিলকুল অলিকুল গুঞ্জন ছন্দে। এখানে খেয়াল করতে পারেন আপনি যে মশগুল বুলবুল বনফুল গন্ধে বিলকুল অলিকুল গুঞ্জন ছন্দে। এটা কি খারাপ লাগে, বা এটা কি আমার ওই শুধু অন্ত মিল, মানে শেষ মিলের থেকে কি আরো রিদম বা আরো আমাকে মানে আমার এই কবিতা পড়তে আগ্রহী অথবা স্মরণযোগ্য করতে কি আরো দোতনা সৃষ্টি করে কিনা। এবার ছ্যাঁকা মিল দিতে পারে। ছ্যাঁকার সাথে আমরা কিন্তু সবাই কিন্তু পরিচিত। সেই ছ্যাঁকা আর এই ছ্যাঁকা কি একই চরণে যে মিল কৌতুকে দুবার ব্যবহৃত হয় তাকে ছ্যাঁকা মিল বলে। কিন্তু কৌতুক হবে, কিন্তু এখানে ছ্যাঁকাটা হবে কৌতুকে। যদিও আমরা ছ্যাঁকা কৌতুকে দেই নাই, আমরা ছ্যাঁকাটাকে ভালোবেসে দেই অথবা অন্য কারণে দেই, কিন্তু কৌতুকে আমরা দেই না, হতে পারে আবার কৌতুক। তো এখানে কবি বলছেন অন্ধ হলে থাকে না বন্ধ প্রণয়, মানে যে অন্ধ তার কি প্রণয় বন্ধ থাকে? বন্ধ থাকে না। অন্ধ এক অঙ্গ, চোখ অঙ্গ, আর প্রণয় আর এক অঙ্গে, সেতু এক অঙ্গের সাথে আর এক অঙ্গের দেখেন কি চমৎকার একটা মিল বা সম্পর্ক দিয়ে তিনি ছ্যাঁকা মিলটা দিলেন। এবার শ্রুত্ব মিল, যদিও শ্রুত্ব মিলটাকে নিয়ে আমাদের কাব্যে প্রথমত অনেকে ভুল ধরে থাকি যে না এই মিলটা হয়নি, এই মিলটা দুর্বল মিল। আসলে শ্রুত্ব মিলটা দুর্বল মিল না, এটা ইংরেজিতেও আছে, কিন্তু এটা আপনারা দেখবেন যে এই শ্রুত্ব মিলটা ইংরেজি মিলের মধ্যে রয়েছে। শুধু ইংরেজি না, এটা এই ম্যারাডোনা কোন দেশের? ম্যারাডোনা অনেকে জানেন যে ম্যারাডোনা কবিতা লেখেন না, ছড়া লেখেন না, কিন্তু তিনি কিন্তু এই মিলের কারণে কিন্তু একবার 12টা বাজিয়ে দিয়েছিলেন এক কবির। মিল ঠিক মতো দেন নাই এই জন্য। কিন্তু বাংলাদেশে তো এরকম হওয়ার কথা না। বাংলাদেশে মিল দিলেই কি আর না দিলে কি, দুর্বল মিল দিলেই কি, মানে হালা আর গলা, হালার সাথে গলা দিছে। এখানে যে সরকার যে একটা রয়ে গেল মাঝখানে, হা শেষে একটা হলো হা, তাহলে আকার যে রয়ে গেল, তাহলে এখানে মাঝখানে একটা মানে শালার সাথে গলা দিছে, গলা এখানে গালা হবে কিন্তু গলা দিছে। এটা কারটাই কে কান দেয়। আর এই শ্রুত মিল হলো অল্প প্রাণের সাথে মহাপ্রাণের মিল। আমার এই বইতে প্রচুর এরকম মিল দেখানো হয়েছে, ক এর সাথে খ, গ এর সাথে ঘ, এরকম করে আমি অনেক মিল, নজরুলের রবীন্দ্রনাথের অনেক মিল ব্যবহার করেছি আমি। তো আমি এখানে একটা উদাহরণ দিতে পারি যে কবি বলছেন রক্ষসেনা লক্ষ্য আঘাত বক্ষে বড়ই বেঁধে, রক্ষা করো উঠেছে দেশ কেঁদে। এখানে বেঁধে ধ কিন্তু, আর কেঁদে দ কিন্তু, একে শ্রুত মিল বলে। মানে আমরা শুনছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এটা খুব ধয়েরটা খুব প্রেসার দিয়ে উচ্চারিত হচ্ছে। আমরা কিন্তু অনেক সময় মাসিকের সাথে মানে মাসিক তারিখ আমরা কিন্তু বলি না, তারিখই বলি আমরা। মাসিক আর তারিখ অনেকে মিল দিচ্ছেন। তো এটা আসলে এটা ব্যর্থ মিল না, এটা সবল মিল। যেহেতু এখানে ব্যাকরণবিদরা, অলঙ্কারবিদরা এখানে বলছেন যে এটা একটা শ্রুত মিল, সেখানে আমি এখানে এই ভুল বলতে পারবো না। এখানে কবিরাও এরকম প্রচুর মিল ব্যবহার করেছেন। এবার আমরা বহু বর্ণ স্বরবর্ণ জাত, মানে বহু স্বরবর্ণের একটা প্রাস কবি ব্যবহার করেন। ওই আসে ওই অতি ভৈরব রসে ঘন গৌরবে নব যৌবনা বরসা। এখানে দেখেন ওই এর ব্যবহার, দেখেন ওই আসে ওই অতি এই যে ভৈরব, আবার গৌ, আবার যৌ। তাহলে এখানে আমরা বহু স্বরের যে একটা যে মিল, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারছি। কবিরা কিন্তু আবার এরকম বহু বর্ণ জাত ব্যবহার বর্ণ মানে বর্ণে ব্যবহার করেন এখানে কবিরা। যেমন ধরেন নজরুলের একটা আমরা পড়তে পারি, জাতের নামে বজ্জাতি সব জাতে জালিয়াত খেলছে জুয়া। এখানে আমরা কিন্তু এরকমই বর্ণ মানে ব্যঞ্জন বর্ণের জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। তারপরে আবার কিন্তু রবীন্দ্রনাথের পেয়ে থাকছি আমরা ভীষণ রঙে এই যে ভবতরঙ্গে ভাষাই ভেলা।
এই যে উভয়ের ব্যবহার করছেন কবি। আবার নন্দন নন্দন চন্দ চন্দন গন্ধ নিন্দিত ন অঙ্গ, গোবিন্দ দাস কিন্তু ব্যবহার করছে, ঈশ্বরচন্দ্র ব্যবহার করছেন, এত ভঙ্গ বঙ্গ দেশ তবু রঙ্গ ভরা আমরা পাচ্ছি। এবার আসি আমরা অন্তমিলে। সবচেয়ে কাঙ্ক্ষিত, কবিরা এই মিলটা বেশি দিয়ে থাকেন, এটাই তার কাছে ধরা দেয় বেশি, আর বাদ বাকি মিল তেমন একটা ধরা দিচ্ছে না, কারণ সে বেশি বেশি খেলছে না। যে যত খেলবে তার কাছে মিলগুলো তত ধরা দেবে। আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই অন্তমিল, মানে চরণের শেষে আমরা যে মিল দিয়ে থাকি। আকাশকে নিয়ে আমার মস্ত বড় খেলা, মেঘের কোলে ভাসাতে চাই চিলে কোঠার ভেলা। এখানে খেলা এবং ভেলা, এই খেলা ভেলা মেলা সেলা ঢেলা, আমাদের বাংলা সাহিত্যে কিন্তু মিলের অভিধানও পাওয়া যাচ্ছে, মিলের বইও পাওয়া যাচ্ছে অনেক। তো সেগুলো আপনারা হয়তো, যদিও আমরা মিল ব্যবহার করি, জসিমউদ্দিন বেশি এই অন্তমিল ব্যবহার করেছেন এবং সফল মিল ব্যবহার করেছেন। এবার আমরা আসি এই ব্যতিক্রম অন্তমিল। ব্যতিক্রম অন্তমিলটা কি? এক শব্দের সাথে দুই অথবা তিন বা তারও বেশি শব্দের চমৎকার ব্যবহার। এটা শুধু লোকছড়া না, ভারতচন্দ্রের আছে, রবীন্দ্রনাথ আছে, সুকুমার রায় আছে, নজরুল ইসলামের আছে, এবং চমৎকার আমাদের আধুনিক কবিরাও কিন্তু ব্যবহার করছে বর্তমানে। রহিম শাহ বা আরও অনেক কবি, আমি কিছু কিছু উদাহরণ নিয়েছি এবং তারাও ব্যবহার করছে। যে কয়েকটা উদাহরণ আমরা দেখব যে রবীন্দ্রনাথ, যদিও মানে আমরা ইতিহাস পড়ে আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথ নাকি সুকুমার রায়কে এরকম ব্যবহার করার জন্য বলেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথের ছড়ায় কিন্তু আমরা পেয়ে থাকি। উদাহরণ দিতে পারি, অল্পতে খুশি দামোদর শেটকি, মুরকির মোয়া চাই চাই ভাজা ভেটকি। এখানে শেটকি আর ভেটকি। আনবে কটকটি জুতো মটকিতে ঘি এনো, জলপাইগুড়ি থেকে এনো কই জিএনো, মানে ঘি এনো আর জিএনো। এরকম করম চা, গরম চা, হেটকি, তারপরে আয়োজন, প্রায়োজন, রেটকি, হেটকি রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন, নজরুলও ব্যবহার করেছেন, এরকম সুকুমারও ব্যবহার করেছেন, এরকম প্রচুর। আমার এই বইতে প্রচুর এরকম নমুনা দিয়েছি। আশা করি আপনারা এগুলো ব্যবহার করবেন, কবিতা আরো হৃদয়ঙ্গম করার জন্য, আরো এটাকে শ্রুতিমধুর করার জন্য। নজরুলের দুই একটা আমরা উদাহরণ পড়তে পারি। উন্মাদ দুলদুল ছুটে ফেরে মদিনায়, উন্মাদ দুলদুল ছুটে ফেরে মদিনায়, আলীজাদা হোসেনের দেখা হেতা যদি পায়, এই মদিনায় যদি পায়। গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা, আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা। এই ফাতিমা আর ছাতিমা নিয়ে তৃষ্ণা সাহারার দুনিয়ায় হাহাকার, কারবালা প্রান্তে কাঁদে বাছা আহাকার। এই হাহাকার আহাকার, চমৎকার অমৎকার, এরকম কিন্তু আমরা নজরুলের কবিতায় ব্যবহার আমরা দেখতে পাই। আমরা রহিম শাহর একটা কবিতার আমরা দুইটা লাইনে আমরা দেখতে পারি, তাই নাকি চলে যাবি আদ্দিস আবাবা, আমাকেও নিয়ে যাস বাদ দিস না বাবা। এই আদ্দিস, বাদ দিস, আবাবা না বাবা, এরকম আমরা ব্যতিক্রম মিল পাচ্ছি। এবার মিশ্র মিল আসলে আদ্য মধ্য অন্ত, এই দুই তিনটার মধ্যে ঘুরে ফিরে যে মিলগুলো আসে, যেমন টিকিয়ারি দাড়ি ছেড়ে আড়াআড়ি সহসা হইল দোস্ত, আবু খায় কিনে গোস্ত, কারার হাবু খায় বড়ি পোস্ত। এখানে কিন্তু দোস্ত গোস্ত পোস্ত আসলো, আবার কিন্তু দাড়ি আড়ি এরকম ঘুরে ঘুরে আসলো। এবার আসি যমক মিল, চমৎকার মিল। এই যমক মিলটা আসলেই মানে এত অর্থবোধক মিল। প্রতিটা আমরা আগে কিন্তু দেখলাম এত অর্থ কিন্তু নাই, কিন্তু যমক মিল কিন্তু অর্থ মিলের কাজ করে। এটা কিন্তু আবার অর্থ মিল না, এটা কিন্তু শব্দ মিলই, কিন্তু যমকটা কিন্তু অর্থ মিলের কাজ করে। কিভাবে অর্থ মিলের কাজ করে এবার দেখেন, যে এক শব্দ দুবার ব্যবহার করে আবিধানিক অর্থ বাদ দিয়ে সেটা আরেকটা ভিন্ন বা অন্য অর্থ দিয়ে থাকতেছে। মানে এটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের মানে থাকা জরুরি। যমকের তিনটি বৈশিষ্ট্য আর কি থাকে, বৈশিষ্ট্য কিন্তু থাকা জরুরি। তিনটি বৈশিষ্ট্য কি কি? খুব পরিচিত ও সহজ একটি শব্দ হতে হবে। যমকের জন্য কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম যে সমার্থক শব্দ
এবং সমচ্চারিত শব্দ ব্যবহার করা প্রয়োজন। তাহলে খুব পরিচিত শব্দ এবং সহজ শব্দ চাই। শব্দটি একের অধিক কিন্তু অর্থ সম্পূর্ণ হতে হবে। শব্দটি ছাড়া কবিতা একেবারে ব্যবহৃত হলেও দুই ভিন্ন অর্থ কিন্তু ব্যবহার, মানে শব্দ এই শব্দটি ছড়া কবিতায় একবার ব্যবহৃত হলেও দুটি ভিন্ন অর্থ কিন্তু প্রকাশ করবে। তাহলে একটা আমরা এই মানে যমক আবার দুই প্রকার, এটা আপনারা যেটা ব্যবহার করতে দেখবেন আমরা একটু উদাহরণে যাই, যে আনা দরে আনা যায় কত আনারস। দেখেন তো এবার, আনা মানে কি, আনা মানে কি, আর আনা মানে কি? এই তিন আনা কয়টা অর্থ এখানে ব্যবহার করেছে? এটা প্রথমে, মধ্যে, শেষে, অথবা আদ্য, মধ্য, অন্ত, অথবা আপনি ব্যবহার করতে পারেন, দুইটা ব্যবহার করতে পারেন, তিনটা অর্থ যদি আনতে পারেন তাহলে আরো ভালো হয়। তার মানে এখানে এটা খেয়াল করি আমরা, আনা দরে, তাহলে পয়সা দরে, আনা যায়, বহন করা যায় কত আনারস। এই আনারস, ওই আনারস থেকে এই একটা ফল। তার মানে যে এই আনাটা কতবার এসে দিল। রবীন্দ্রনাথ ব্যবহার করছেন মাটির ভয় রাজ্য হলো মাটি, এই দুই মাটির দুই রকম। নুরুদে ব্যবহার করছেন যে আমরা শিশু মাটি মায়ের মাটির বুকে বাড়ি, মাটি দিয়ে বানাই ঘোড়া দিচ্ছি আকাশ পাড়ি। এখানে দেখেন সেই মাটি মাটি। আমাদের আরেকজন কবি আছে, তার নাম হাসান আলিম, তিনিও ব্যবহার করেন, যেমন সব চালে যে খুদ রবে না, সব চালে যে ভুল হবে না, কে আছে এমন। এখানে সব চালে, এই চালটা কি? আবার সব চালে যে ভুল, তাহলে তাহলে এখানে চাল দুবার ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এভাবে যমক মিল দিতে পারি। এবার শ্লেষ মিল। শ্লেষ মিলটা হলো একবার ব্যবহার করবেন কিন্তু একাধিক অর্থ আনা যায় এটা দিয়ে। যেমন ধরেন, ছেলে ঘুমালো, পারাজুল এলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্লেষটা সে আনছে, সেটা আমরা ভেঙে আবার দুই রকম আরো একটু উদাহরণ দিতে পারি যে কিভাবে আসে। দেখেন, কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর, কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর। এখানে কে বলে ঈশ্বর গুপ্ত ব্যাপ্ত চরাচর, যাহার প্রভা পায় প্রভাকর। এখানে দুটো অর্থ আপনি দেখেন, ঈশ্বর গুপ্ত মানে চরাচর, তার মানে এখানে ঈশ্বর গুপ্ত, ঈশ্বরের কবিতা লিখছেন ঈশ্বর গুপ্ত, তার নিজে সব জায়গায় চলাচল করে, অথবা ঈশ্বর ভগবানকে তিনি প্রকাশ করছেন। আবার প্রভাকর, উজ্জ্বল, প্রভাকর মানে উজ্জ্বল তিনি, আবার বলছে এটা মানে তার খ্যাতিটা। তার মানে এভাবে দুইভাবে আমরা এটা আনতে পারি। আমরা অনেকক্ষণ ধরে আমরা এই ব্যবহার করছি, আমাদের প্রায় 45 মিনিট হয়ে গেছে। শব্দ অলঙ্কার এখনো শেষ করতে পারলাম না। আমরা আরো অল্পতে রয়েছি, শেষ করতে পারলে একটু ভালো হতো, কারণ আগামী ক্লাসে আমরা অর্থতে যাব, প্রথমেই বলে ফেলেছি। তো সেহেতু আরো কিছু এরকম অলঙ্কার রয়েছে। আমি কিছু ব্যর্থ মানে সবল এবং দুর্বল মিলের কথা বলতে পারি। যখনই সবল এবং মিলের কথা যখনই বলছি, তখন কিন্তু আপনারা মধ্যখণ্ডন খেয়াল করবেন, যে অনেকেই বলে থাকেন যেটা দুর্বল মিল, কিন্তু নাও হতে পারে। যদি পর্বের আগে পিছে চলে যায়, মানে পর্বের আগে একটা অংশ চলে যায়, পর্বের পরে একটা অংশ চলে যায়, তাহলে দেখেন ওটা কিন্তু সবল মিল। যেমন নজরুল ব্যবহার করে চেঙ্গিসে, কুন্নিসে, চেঙ্গিস আর কুন্নিস, এখানে কিন্তু পর্ব করে এদিক ওদিক চলে গিয়েছে, বিধায় এটা কিন্তু সবল মিল হয়ে যাচ্ছে। আমরা এক অক্ষর ব্যবহার করতে পারি, মন, বন, মান, বান, জল, মল, কিন্তু যখনই জলের সাথে জাল হয়ে যায়, সনের সাথে ভান হয়ে যায়, তখন কিন্তু দুর্বল হয়ে যায়। এরকম দুই অক্ষরে আমরা মিল এরকম দিতে পারি, 3 অক্ষরের মিল, 4 অক্ষরের মিল, 5 অক্ষরের মিল দিতে পারি। এটা আপনারা খেয়াল করবেন। এরপরে কিন্তু আমরা অসম পর্বের মিল দিতে পারি। এই অসম পর্ব যদি ভেঙে চলে যায়, ভাবনা, উত্তেজনা, এই ভাবের সাথে উত্তেজনা বা না যদি ভাগ করে দিতে পারি এরকম মধ্যখণ্ডন করে পড়বে, যেমন কারণ নির্জন। আসলে কিন্তু কারণ আর নির্জন কিন্তু ব্যর্থ মিল, কিন্তু সবল হতে পারে। কেন? এই জন আর রনটা নিলেন, কা আর নিটটা ভেঙে দিলেন। কা এবং নিটটা যদি পর্ব আগে চলে যায়, রন এবং জন যদি পরে এসে যায়, তাহলে কিন্তু এটা সবল হয়। আর
ক্রিয়াপদের মিল রয়েছে, এটা কিন্তু আগেই দুর্বল, অন্নদা শঙ্করের কথাই বলেছি, কিন্তু এটা ফাঁকিবাজি যে করছে, যাচ্ছে, হাঁটছে, মিলছে, হ্যাঁ বলছি, ধরছি, এগুলা কিন্তু আগেই বলেছেন। আর একটা মিল আমরা প্রচুর পেয়ে থাকি বাংলা কবিতায়, সেটা হলো যে পদ, বিভক্তিযুক্ত পদের সাথে পদের মিল জসিমউদ্দিনকে বেশি পাই। যেমন যদি কোনো কবি একটা কবিতার মিল বা মাত্রার না কম বেশি হয়, তাহলে কিন্তু তিনি দিয়ে রাখেন। কিরকম দিয়ে থাকেন? নে, অন্ত্যেষ্টিয়, যে, তে, হ্যাঁ, টে, যা, তা, এরকম দিয়ে থাকে। কিন্তু এটা তেমন একটা অর্থপূর্ণ ব্যবহার হচ্ছে না। তো যেহেতু অর্থপূর্ণ ব্যবহার হচ্ছে না, সেহেতু কিন্তু আমরা এটার থেকে একটু দূরে থাকবো। আমরা সাধারণত চেষ্টা করব যে এই যে, তে, যা, তা, পা, খা, না, এরকম, বা যা কোনো শব্দ পাচ্ছি না, দিয়ে দিলাম যা। আমরা এই মিল থেকে আমরা, তার মানে পদে পদে, মানে এই পদ এর ব্যবহার থেকে আমরা দূরে থাকবো। আরেকটা থাকবো বিশেষ্য এবং সর্বনাম পদের মিল। আসমা, সালমা, তোমার, নেশার, তার, যার, এই যে মিলগুলো, এই মিল থেকে আমরা, মানে সর্বনাম এবং বিশেষ্য পদের যে মিল, এটা কিন্তু আসলে দুর্বল মিল, এটা থেকে আমরা দূরে থাকবো আশা করি। এরপরে আমরা আসুন কয়েকটা মিলের ছড়া বানাই, মিলের ছড়া অথবা কবিতা বানাই। তা না হলে তো আর আমাদের এই ক্লাসটা অত ভালো হবে না। দু একটা বানাই আমরা এবার, যে এবার কিছু মিল দিয়ে আমরা বানাতে পারি। যে কাপা কাপা হাত মা, কাপা কাপা হাত পা, মুখে হাসি পাশে মা, শরীরটা লিক 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 করে টিক টিক, লাঠি নাই ঘাটি নাই তবু খোকা চেষ্টায়, দাঁড়াবার চেষ্টায় থাকে নির্ভীক, ঠিক 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 দাঁড়ালেও ঠিক। এখানে কিন্তু এই ট, ঠ, ঠিক, টিক, লিক, বা এই যে প্রথমে পা এবং মা, এটা কিন্তু ধ্বনি মিল, এটা লোকছড়াতে আমরা পাচ্ছি, পা এবং মা, আধ্বনির মিল। তারপরে কিন্তু শব্দ এবং বর্ণের মিল রয়েছে। তো এই যে মিলটা কিন্তু দিলে শেষটা কিন্তু অর্থ কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে কিন্তু শুধু মিল দিয়ে একটা হিবিজিবি বা হাবিজাবি জিনিস কিন্তু উপস্থাপন করা হয় নাই। একটা শিশু সে হেঁটে হেঁটে এসে দাঁড়াতে পারছে না, কিন্তু শেষে সে মানে এত চেষ্টা করছে, চেষ্টা করে করে সে দাঁড়ায় গেল। এটা একটা হতে পারে একজন কবির জন্য, যে একজন কবি এটা পারছে না, তারপরে সে তার কবিতা দিয়ে দাঁড়িয়ে গেল। আমি যেমন আপনাদের সাথে বলছি, যেটা এটা আমাকে নিয়ে লেখা, আসলে শিশুকে নিয়ে না, আমি দাঁড়াতে চাই, আমি কবিতা নিয়ে দাঁড়াতে চাই আপনাদের মধ্যে। আরেকটা আমি বলতে পারি, কাকা করে ডাকছে কাকে, উচ্চ ডালে বসে, টপ টপা টপ টসে জাম পচ্ছে বোটা খসে। কাকা করে ডাকছে কাকে, উচ্চ ডালে বসে, টপ টপা টপ টসে জাম পচ্ছে বোটা খসে। আবার আমরা প্রথমে মিল আমরা দিতে পারি। যেমন ধরেন, অনায়াসে জয় করা যায়, কণা হেসে ভাব করা যায়, এমন আশা খাসা গুড়ে বালি। এখানে কিন্তু আসলে শব্দটা কিন্তু অনায়াসে না, অনায়াসে, কিন্তু মিলের কারণে অনায়াসে দিলাম, এবং কণা হেসে মানে সামান্য হেসে দিলাম। আমরা এরকম আরো আমরা কিছু বলতে পারি। যেমন ধরেন, অর্থ কিন্তু আমরা মিল দিচ্ছি, কিন্তু অর্থটা কিন্তু ফেলে দিয়ে না। যেমন আরেকটা আমরা নিতে পারি উদাহরণ, মনটা জড়ায় খনটা ভরায়, ভাই দুটি তাই গলায় জড়ায়, মানে কি জোড়া ফুলের তোরা ঠিক যে গাছের ডাব, কলায় চলায় বলায় সলায় গলায় গলায় ভাব, তাদের গলায় গলায় ভাব। আপনি দেখেন এখানে দুই ভাইয়ের যে গলায় গলায় ভাবটা, সেটা কিভাবে উপস্থাপন করলাম আমরা। মনটা জড়ায় খনটা ভরায়, ভাই দুটি তাই গলায় জড়ায়, মানে কি জোড়া ফুলের তোরা ঠিক যে গাছের ডাব যেমন থাকে। আমরা এখানে কাঁঠাল দিতে পারতাম, কাঁঠাল যেমন কোয়ায় লেগে থাকে, কিন্তু কাঁঠালটা আনতে পারি নাই, ডাবেরটার মধ্যেই আনছি। কাঁঠালটা আনতে গেলে আমার মিলের সাথে খাপ খাচ্ছিল না। চিন্তা করা হয়েছিল যে কাঁঠাল তো আরো গায়ে গায়ে লেগে থাকে, এটার জন্যই তো জাতীয় ফল হলো একতাবদ্ধ। এই দুই ভাইয়ের একতা আছে, এই একতা ভাবেই বদ্ধভাবেই তারা বাস করে। কিন্তু আমি কাঁঠাল আনতে পারিনি, আমি গাছের ডাব আনছি। কেন এনেছি? ভাবের সাথে মিলানোর জন্যে। যেমন কলায় চলায় বলায় সলায় গলায় গলায় ভাব, তাদের গলায় গলায় ভাব। শুধু মিলের জন্য কিন্তু কবিতা লেখা হয়নি, এখানে ভাব এবং বিষয়কে কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। আমরা এভাবে আবার আমরা ধরেন এই অন্তমিল নিয়ে আমরা লিখতে পারি। কেমন করে লিখতে পারি? যে তোমার কাজ করছো তুমি, রাখনি কোনো ঘাটতি, যা চেয়েছি তাই দিয়েছ, অযাচিত সব বাড়তি, মুখ স্বর্ণ মাখা মুখখানি মা, বড্ড ভালোবাসি, হৃদয় খানি বলছে আজি হমা স্বর্গবাসী। এখানে কিন্তু আমরা ওরকম অন্তমিল দিয়ে করলাম। আমরা আরেক দু একটা ব্যবহার করতে পারি এরকম,
লতা পাতা বাড়ি ঘর, মাঝে মাঝে তেজি ধর, কই থাকে বৈশাখে। আমরা আবার একটা এরকম আমরা ব্যবহার করতে পারি, ওই যে মধ্যমিল রবীন্দ্রনাথ ব্যবহার করছে, আমরা ব্যবহার করতে পারি, আমি আর নানা পেটে পুরে দানা চললাম ঝাউবনে, পাখি দেখা ভোর, ঘুমে বড় জোর, চোখ মুছি প্রতিক্ষণে, ওই দূরে গাও মনে মনে হয় নাও, মেঘ আর রবি ফ্রেমে বাঁধা ছবি, ছেয়ে আছে বাঁশ ফুলে। এরকম ব্যবহার করতে পারি আমরা। আমরা এবার ব্যতিক্রম মিল ব্যবহার করতে পারি আমরা, কারণ ব্যতিক্রম মিল একটা কবিতাকে চমৎকার একটা দোতনা সৃষ্টি করে, একটা ব্যঞ্জনা সৃষ্টি করে। যেমন নিঃস্ব প্রাণে তার সাথে চলি, ছিন্ন পালে ছিদ্র বক্ষে কত কথা বলি, আপন করতে বউ করি বহন, আমি তো মানুষ এক নৌ পরিবহন। এখন আপন করতে বউ করি বহন মানে আমি এই যে আমার যে একটা নিঃস্ব একটা মানুষ, আমি তার সাথে প্রতিনিয়ত আরেকজন মানুষ বউ তাকে বহন করে চলছি। আসলে কিন্তু আমরা নৌ পরিবহন, আমরা এই যে একবার যে বন্ধনে আবদ্ধ হয়ে যে নৌকার মতো বহন করে মানে পরিবহনের মতো চলছি দুজন, হেলে ডুলে দুঃখে সুখে, সেরকমই কিন্তু আপন করতে বউ করি বহন, আমরা তো মানুষ এক নৌ পরিবহন। এরকম কিন্তু আমরা ব্যবহার করতে পারি, চোখে মুখে সুখ দেখো, এত সুখ এত ভাব সূক্ষ্ম, হৃদয়ের মাঠে হেঁটে যায় জলসম দুঃখ, সব কিছু তামা হয় আমি যদি থুই পা, এই আমি কবি এক আদিতম লুই পা। এখানে থুই পার সাথে লুই পা ব্যবহার করা হয়েছে। এরকম অনেক মিল আমরা পেতে পারি। এরপরে আমার লাস্ট একটা কবিতা আমরা যমক মিল দিয়ে একটা কবিতা বানিয়ে আমাদের আমরা আজকের পর্ব শেষ করব। 9:55 বেজে গেছে। যমক মিল আমরা আগেই জানি যে একই শব্দের বারবার ব্যবহার করে দুইবার হতে পারে, তার অধিকবার হতে পারে, কিন্তু ভিন্ন ভিন্ন অর্থ নেব। তাকে বলি তাকে রাখা বইগুলো কাটে কে, পোকা নাকি পাঠকে, মনে লাগে করা খার তবু সুখী ছড়াকার। এখানে এই তাকে বলি তাকে রাখা বইগুলো কাটে কে, তাহলে প্রথম তাক হলো র্যাক, দ্বিতীয় তাক প্রথম তাকে হলো প্রকাশক। তাহলে আমরা বলতে পারি প্রকাশক তাকে বলি মানে প্রকাশক তাকে বলে। আমরা আবার একটা কবিতার একটা পর্ব আমরা করেছি যে প্রকাশক তাকে বলে তাকে রাখা বইগুলো কাটে কে, পোকা নাকি পাঠকে, মনে লাগে করাখার তবু সুখী ছড়াকার। এই ছড়াকারকে প্রথম তিনি বলছেন, আগে সর্বনাম ব্যবহার করা হয়েছে, পরে নাম শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে প্রকাশক তাকে বলে তাকে রাখা বইগুলো কাটে কে, পোকা নাকি পাঠকে, মনে লাগে করাখার তবু সুখী ছড়াকার। তাহলে এখানে আমরা এই তাকে প্রথম তাকে সর্বনাম এবং এটা ছড়াকারকে ইন্ডিকেট করে আমাদের প্রকাশক বলেছে, এবং তাকে যে রেখেছে যে বই, প্রকাশক যে তাকে বা র্যাকে যে বইগুলো রেখেছে এগুলো কারা কাটছে, পোকা কাটছে না পাঠকে কাটছে। এখানে আমরা কিন্তু ওই যমক মিলের চমৎকার ব্যবহার আমরা দেখলাম। অনেকেই আপনারা আছেন। আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। আগামীকালকে আমাদের আবার এই অলংকারের দ্বিতীয় প্রকরণ অর্থালঙ্কার, সেটা নিয়ে কথা বলবো। আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।